জহির সাহেব বলেন কিভাবে আমাকে অ্যারেস্ট করাবেন, কি দিয়ে অ্যারেস্ট করাবেন? আপনি তো সেদিন জজের সামনে বলছেন ওই বাচ্চা আপনার না। আমাকে এই পটুয়াখালীর বাসা থেকে নামানোর জন্য অনেক জল্পনা চলতেছে। আমি না নামলে আমাকে অ্যারেস্ট করাবে। আশ্চর্য বিষয়, আমার বাসা থেকে আমাকে নামানোর জন্য এত কিছু করতেছে জহির সাহেব। আমি কেন লিগ্যাল এইডে গেলাম, কেন তার নামে অভিযোগ দিলাম? আরো আশ্চর্য বিষয় কি জানেন, জহির সাহেব তার ওই যে মেয়ে যার সাথে তার পরকীয়া চলে, আপনারা সবাই জানেন তাদের বিয়ে হয়েছে, কিন্তু তাদের বিয়ে হয়নি। একটা মেয়ের হাজবেন্ড থাকা অবস্থায় সে কখনোই আরেকজনকে বিয়ে করতে পারে না। তাদের তো এখন পর্যন্ত তালাকই হয় নাই। শরিয়ত বলেন, আইন বলেন, কোনো প্রকারের তালাক হয় নাই। তাইলে সে কিভাবে জহিরের ওয়াইফ হিসাবে স্বীকৃতি আছে? জহির সাহেব এতদিন বলছে ওই বাচ্চা তার, ওই মেয়ে এতদিন বলছে ওই বাচ্চা তার, আমাকে সমস্ত ডকুমেন্টস দেখাইছে, এই হচ্ছে বাচ্চার ডকুমেন্টস। কিন্তু জহির সাহেব 9 তারিখ জজের সামনে স্বীকার করছে ওই বাচ্চা তার না, এবং সে বাচ্চা সহ বিয়ে করেছে। জহির সাহেবের বাচ্চার এত দরকার যে তার বাচ্চার জন্য সহ বিয়ে করতে হবে। সে আবার আবার তার মেয়েকে বলে, আসলে সে এবং ওই মেয়ে আমার মেয়েকে ফোন দিয়ে বলে আইনি জটিলতার কারণে তাকে স্বীকার করতে হয়েছে যে বাচ্চা তার না, আসলে বাচ্চা তার, এবং সে দত্তক নিবে এখন আইনগতভাবে। আচ্ছা, জহির সাহেবের বাচ্চার অভাব পড়ছে? আমার জহির সাহেবের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারপরও জহির সাহেবের বাচ্চার অভাব হয়েছে? জহির সাহেবের আরো বাচ্চা দরকার। কয়টা বাচ্চা দরকার? সে বৈধভাবে নিক। সে জজ স্যারের সামনে বলে আমি শারীরিকভাবে তার ওয়াইফ, অর্থাৎ আমি নাকি আনফিট। তো জহির সাহেবকে ডাক্তার দেখান, আমাকেও ডাক্তার দেখান, শারীরিকভাবে আসলে আনফিট কে সেইটা দেখেন। আমি এই বাসায় থাকলে আমাকে অ্যারেস্ট করবে। জহির সাহেবকে আমি বলবো, জহির সাহেব আপনি আমাকে অ্যারেস্ট করান, কি দিয়ে অ্যারেস্ট করাবেন, কিভাবে অ্যারেস্ট করাবেন, কয়দিন আপনি জেলে রাখবেন? আমি জানি জহির সাহেব আপনার অনেক টাকা, অনেক ক্ষমতা, এবং আপনি এই টাকার জন্য আপনি সত্যকে মিথ্যা বানান আর মিথ্যাকে সত্য বানান। আপনার সমস্ত অপকর্মের সাক্ষী আমি জহির সাহেব। আপনি আমাকে অ্যারেস্ট করবেন, আমি প্রস্তুত আছি। আপনি আসেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, আমি প্রস্তুত। আপনি কি নিয়ে আমাকে অ্যারেস্ট করাবেন? আপনি যে ওই মেয়েকে দিয়া, সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন, জহির সাহেব আমার 19 বছরের স্বামীর ভূমিকা পালন করছে। সেই জহির সাহেব তার প্রস্টিটিউট, তার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলা যায় না, একটা পতিতা বলবো আমি, সেই মেয়েকে দিয়ে একটা মামলা করাইছে 7 ধারার। সেখানে 16 জন আসামি দিয়েছে, সবই সাংবাদিক। শুধু 4 নাম্বার আসামি আমি, মেহেরুন্নেসা। এবং এই মামলার 1 নাম্বার সাক্ষী জহির সাহেব। 7 ধারার মামলা। ওই মেয়েকে তার বাসার সামনে মারধর করা হয়েছে। আচ্ছা, বাসার সামনে যদি মারধর করা হয় বিকাল 4 ঘটিকার সময়, তখন তো আশেপাশে 2-4 জন লোকও ছিল, তারা কি দেখে নাই? আর 1 নাম্বার সাক্ষী জহির সাহেব, আর আমাকে সে 4 নাম্বার আসামি দিয়েছে। আমি আসলে আমার লজ্জা লাগে যে আমি জহির সাহেবের মতো একটা মানুষকে ভালোবাসছি। নিজের উপর নিজের ঘৃণা লাগে যে বাবা মার অমতে বিয়ে করছি। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, আবেগ না বাস্তবতা দিয়ে তোমরা চলো। যারা আমার ছোট আছো, আমার মেয়ের বয়সী, আমার বোনের বয়সী, প্রত্যেকটা মেয়েকে আমি বলবো, স্বামীকে কখনো 100% বিশ্বাস করবা না। একটা চায়ের কাপে যখন একটা বিস্কিট ভিজায়, এত বেশি ভিজাবা না যে ওই বিস্কিটটা পুরোটা ভেঙে চায়ের কাপে পড়ে যায়।
প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তার মানে স্বামীকে সব উজাড় করে দিয়ে না, স্বামীকে সব উজাড় করে দিয়ে না। আমি জানি না আমি কি ভুল করছি জহির সাহেবের সাথে, আমি জানি না। আমি ওই পরিবারের প্রত্যেকটা মানুষের মন জয় করার জন্য চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষের। আমার শ্বশুর শাশুড়ি কখনো বলতে পারবে না আমি তার সাথে খারাপ ব্যবহার করছি, আর আমিও বলতে পারবো না আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু ওরা দুই বোন আমার উপর অনেক টর্চার করছে, অনেক টর্চার করছে। কলেজ শুরুতে ওর ছোট বোনাই আমাদের সাথে যুক্ত ছিল, তার সাথে একটা ঝামেলা হয়েছিল। আমাদের এখানে ডাক্তাররা ক্লাস নিতে 1 ঘন্টায় 500 টাকা পায়, আর 1 ঘন্টা একজন ডাক্তার যদি রুগী দেখে, 5টা রুগী দেখলে তার ভিজিট কত আসে আপনারা দেখেন। তো ওই ডাক্তার বলছিল যে মার্কার জমা দিয়ে নিতে পারবে না, মার্কার তার ক্লাসে রেখে আসতে হবে। তো সেই আমি কারিমুল্লাহ সাহেবকে বলছিলাম যে ডাক্তারদের সাথে এইটা নিয়ে হিসাব করা যায় না। সেইটা নিয়ে কারিমুল্লাহ সাহেবের সাথে আমার ঝগড়া হয়, এবং যতক্ষণ ঝগড়া চলে আমি জহির সাহেবকে কলে রাখছিলাম, জহির সাহেব আপনি শোনেন, আপনার বোনাই আমাকে থাপ্পড় মারতে আসছে। তাকে বলছিলাম যে সাহস থাকলে আয়, পরের বউরে থাপ্পড় মাইরে দেখা। এরপরে আর উনি কোনোদিন আসে নাই, কিন্তু উনি বীজ বপন রাখা গেছে। আমি ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলাম, ডক্টর জালাল আহমেদ চেয়ারম্যান ছিল, প্রথম চেয়ারম্যান ছিল শাহাবুদ্দিন আহমেদ 2 টার্ম, তারপরের 2 টার্ম ছিল ডক্টর জালাল আহমেদ, আমি ছিলাম ভাইস চেয়ারম্যান। তারা 5 তারিখের পরে ডক্টর জালাল আহমেদকে, মানস দত্তকে, আমাকে 5 তারিখ পর বাদ দিছে। যে কোনোদিন কোনো কমিটিতেই ছিল না জামাতের নেতা এবিএম সাইফুল্লাহ, আবুল বাশার সাইফুল্লাহ, যে কোনোদিন সাধারণ সদস্যই ছিল না, সে হঠাৎ করে কিভাবে চেয়ারম্যান হয়? এই একটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সাধারণ কমিটির যদি সদস্য থাকে তখন সে চেয়ারম্যান হতে পারে, তাও ভোটে নির্বাচিত হয়। আর হ্যাঁ, জহির সাহেব আমাকে পদত্যাগ করতে বলছিল, আমি পদত্যাগ করি নেই। তখন সে আমাকে বাধ্য করে নির্বাচনীয় দায়িত্ব দেয়, কিন্তু নির্বাচনীয় সবাইকে আগে বলে ওনাকে চেয়ারম্যান করবে, এবং জামাতের ক্ষমতা দেখাইয়ে তাকে চেয়ারম্যান করে। আর আজকে আমার উপর হুমকি আসে আমি যেন কালকে লিগ্যাল এইডে না যাই। আপনাদের কাছে আমি কি বলবো? উনি জহির সাহেবকে নিয়ে কি বলবো? এই যে একটা 7 ধারার মামলা দিছে, সাংবাদিকদের নামে 7 ধারার মামলা, যার 4 নম্বর আসামি আমি, আর বাদী হচ্ছে তার দেহরক্ষী আয়েশা আক্তার। আয়েশা আক্তারের মা, এরা একটা প্রস্টিটিউট, আমি সেটাই বলবো। আয়েশা আক্তারের মা একদিন কলেজে বসে বলছে যে আমি টাকার জন্য সবকিছু করতে পারি। তো সেই মেয়ের মহিলা টাকার জন্য কি না পারে? টাকার জন্য আমার বাচ্চা 2টাকে এতিম করতেছে, একটা লোভী, একটা দুশ্চরিত্রা। সে একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক, সে আমার সংসারটা ভেঙে তছনছ করে, আমার স্বামীকে সে স্বামী হিসাবে বলে। যদি আমার স্বামী তার স্বামী হয় তাহলে কাবিননামা দেখাক, তার হাজবেন্ডের সাথে তার বৈধ তালাক হয়েছে সেইটা দেখাক। এবিএম সাইফুল্লাহ বাশার বলছে 2021 সালে বিয়ে হয়েছে ওদের। যদি 2021 সালে বিয়ে হয় তাইলে মেয়ের নিজের ভেরিফাইড পেজে কিভাবে 24 সালে স্বামীকে তালাক দেওয়ার নোটিশ দেয়? তাহলে কোন বিয়েটাকে আপনারা বৈধ বলবেন? কে বৈধ? কোন বিয়েটা বৈধ? আজকে যে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে অ্যারেস্ট করাবে জহির সাহেব, আমার তাতে কোনো দুঃখ নাই, আমি অ্যারেস্ট হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে যে লিখে থাকে এবং সেটা ভালোবাসার মানুষের কাছে থেকে পাওয়া, আমি তার জন্য প্রস্তুত।
এজন্য আমার একটুকু কষ্ট হয় না। কান্না পায়, হ্যাঁ কান্না পায়। কেন কান্না পায়? কোনো মেয়ে যেন ভালোবাসা বাবা মার অমতে বিয়ে না করে, কোনো মেয়ে যেন তার স্বামীকে অন্যের মতো বিশ্বাস না করে, কোনো মেয়ে যেন তার স্বামীকে অন্যের মতো ভালো না বাসে। জয় সাহেব বলেন, কিভাবে আমাকে অ্যারেস্ট করাবেন? কি দিয়ে অ্যারেস্ট করাবেন? আপনি তো সেদিন জজের সামনে বলছেন ওই বাচ্চা আপনার না। আমি তখন জজের সামনে বলছিলাম, যেহেতু বাচ্চা না, আপনি স্বীকার করছেন আপনার দুইটা বাচ্চা আছে, বাবা মা বাচ্চার জন্য অনেক কিছু ত্যাগ করে, আপনি কি পারতেন না আপনার বাচ্চার ছেলে মেয়ে দুইটার মুখের দিকে তাকাইয়া ফিরে আসতে? আপনি তা করেন নাই, বরং আপনি আপনার দেহরক্ষীকে দিয়ে আমার নামে মামলা করাইছেন। জয় সাহেব, আপনি কত নিচে নামছেন আপনি জানেন? আপনার দেহরক্ষী মামলা করছে আর আপনি 1 নম্বর সাক্ষী দিচ্ছেন। জয় সাহেব, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আপনি যে মিথ্যা মামলাটা করাইছেন জয় সাহেব আমার নামে, আরো কত নিরীহ মানুষের নামে, এর বিচার জয় সাহেব আপনি পাবেন। আমি প্রত্যেকটা ওয়াক্তের নামাজে বলি, আল্লাহ যারা আমাকে পরিকল্পিতভাবে ঠকাইছে, আমার হক মাইরে খাইছে, আমার সাথে মিথ্যা অভিনয় করছে, তোমার কোরআন ছুঁয়ে যে মানুষটা মিথ্যা বলছে, তুমি তার বিচারটাই এই পুরীতে দেখাও। জয় সাহেব, আপনার দেহরক্ষীরে দিয়ে আপনি মামলা করাইছেন আমার নামে। ছি জয় সাহেব, ছি, আপনার লজ্জা করলো না? আপনার লজ্জা লাগে না? আপনি 1 নম্বর সাক্ষী। জয় সাহেব, এত নিচে নামলেন কিভাবে বলেন? কিভাবে এত নিচে নামলেন? আমি জয় সাহেব কালকে লিগ্যাল এইটে যাব, এবং আমার গায়ে যদি একটা ফুলের টোক্কা পড়ে জয় সাহেব, আপনি আর আপনার জামাতির বোনাই 2 জন দায়ী থাকবেন। আমার এই বাসায়ও যদি একটা ঢিল আর পড়ে, আপনি দায়ী থাকবেন, আপনার জামাতের নেতা দায়ী থাকবে। জয় সাহেব, আমি এখন পর্যন্ত মানুষের কাছে বলি নেই, অনেক সাংবাদিক আমাকে ফোন দিয়েছে, আমি একবারও বলি নেই, আমি বলছি আমি ফোনে কথা বলতে পারবো না। জয় সাহেব, আপনি সেদিন আমার পা ধরে আপনার সম্মান ভিক্ষা চাইয়া আজকে আমাকে উলঙ্গ করলেন রাস্তায়। আপনি এত নিচে নেমে গেছেন জয় সাহেব, আপনি কি আমার সেই ভালোবাসা যার হাত ধরে আমি বাবা মাকে ছাড়ছি? জয় সাহেব, পৃথিবীতে যেন কোনো স্বামী আপনার মতো যেন স্বামী না হয়। জয় সাহেব, আমিও আপনার নামে মামলা দিতে পারতাম, আপনি আমার সাথে কি কি করছেন সেইগুলো নিয়ে আমি মামলা দিতে পারতাম, কিন্তু আমি এখন পর্যন্ত আপনার নামে কোনো মামলা দেয়নি জহির সাহেব। আর আপনি আপনার দেহরক্ষীদের দিয়ে মামলা দেওয়ান, আর আপনি 1 নম্বর সাক্ষী। আচ্ছা জহির সাহেব, বলেন তো, আপনি যে 1 নম্বর সাক্ষী আপনি দেখছেন? হ্যাঁ, আমি আপনার দেহরক্ষীকে মারতে বরিশালে গেছি, প্রমাণ দেখাইতে পারবেন? কোনো ভিডিও ফুটেজ আছে আপনার কাছে আমি ওখানে গেছি? আর কত নিচে নামবেন জহির সাহেব? আপনার পাশে যারা আছে জহির সাহেব, এরা কেউ আপনার বন্ধু না। জহির সাহেব, আপনার মনে আছে যতবার কলেজে ঝামেলা হয়েছে, আপনার পার্সোনাল ঝামেলা হয়েছে, আপনাকে বুক দিয়ে আগলাই রাখছিলাম, বলছিলাম জহির আমি আছি, চিন্তা করো কেন, দুজনে একসাথে মরবো, একসাথে বাঁচবো। জহির সাহেব, আপনি আপনার প্রয়োজনে